সপ্তাহের ক্লান্তি আর শহরের কোলাহল পেরিয়ে আবার রওনা দিচ্ছি। এবারে গন্তব্য সমুদ্রের ডাকে সাড়া দিয়ে বকখালি। না, এটা কোনো শুধু সি বিচ নয়, এটা একটা আশ্রয় যেখানে সমুদ্রের প্রতিটা ঢেউয়ের শব্দে মিশে যায় দুশ্চিন্তা, প্রতিটা বাতাসের সাথে মিশে থাকে একরাশ মুক্তির স্বাদ। এই ভোরের জার্নিতে আমি, আমার গুণধর ছেলে আর আমার বার্কম্যান, চাকার তলায় রোলিং অ্যাসফল্ট আর সামনে খোলা আকাশ। চলো সাফারির নতুন যাত্রা শুরু হোক একসাথে সাগরের দিকে। দেখা হচ্ছে মোটো ব্লগিংয়ে। জয় করো, চলো। হ্যাঁ ওঠ। আমরা যাচ্ছি, আমরা পুরো ঝাড়গ্রাম টিম, তবে সবাই ফ্যামিলি নিয়েছে আর আমি নিয়েছি আমার গুণধর ছেলেকে, কারণ বাসন্তীপুর যেতে পারবে না, পায়ে সমস্যা আছে, এখনো সারেনি। আর ছেলেকে তুলে দেবো তনুময়ের গাড়িতে 55 তলা থেকে। আমি মোটো ব্লগিংটা করতে করতে যাব। চলে এসেছি 55 তলা। এবারে মন্দিরের সামনে দাঁড়িয়ে একটু ওয়েট করব কালুর জন্য, আর ও এলে চ বাবা এখানেই দাঁড়াই। আমরা 55 তলায়, তনুময় ফোন করেছিল, বললো তারাতলায় আছে, একটু মন্দিরে টন্দিরে প্রণাম করি, তারপরে আমরা বেরোচ্ছি। বৃষ্টি শুরু হয়ে গেল, মানে কি বলবো, বেরোনোর আগেই বৃষ্টি শুরু হয়ে গেল। ভাবছি রেনকোটটা পরবো, এমন বৃষ্টি হচ্ছে, না রেনকোট পরা যাবে না এমনি যাওয়া যাবে। চলে এসছে মনে হচ্ছে, তনুময় তো আসছে। যা বাবা গাড়িতে উঠে যা। এই কি করবো বলতো, আমি ইয়ে করবো, রেনকোটটা পরে নিবো। তাহলে এগিয়ে যা, আমি রেনকোটটা পরে তোদেরকে ধরে নিচ্ছি। তোরা এগিয়ে যা, আমি রেনকোটটা পরে তোদেরকে ধরে নিচ্ছি। ব্যাগটা ওই পেছনে রেখে দে। রেনকোটটা পরে নিলাম, উপায় নেই, কেননা এই অল্প বৃষ্টিতেও না, মানে বৃষ্টি যদি না থামে পুরো ভিজে যাব। বাট গোপ্রোটা তো চালিয়ে রেখেছি, বেশি বৃষ্টি হলে গোপ্রোটাও খুলে নেব। ওদেরকে বললাম এগিয়ে যেতে, আমি রেনকোটটা পরে ওদেরকে ধরে নেব। তো সেই মতো ওরা এগিয়ে গেছে। অনেকটা চলে এসেছি, আর তনুময় তেল নিতে দাঁড়িয়েছিল, তো ওই সময় আমি রেনকোটটা খুললাম। রেনকোটটা খোলার পরে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। তবে আমাকেও ফুয়েল নিতে হবে, 3 লিটার মতো তেল আছে, ওই জন্য আর আমি ফুয়েল আপ করাইনি। ওইলান লেফট সাইডে স্বামীনারায়ণ টেম্পল, এটা নিয়ে ব্লগ বানিয়েছিলাম এর আগে, তোমরা দেখে নিতে পারো। এটা সিরাকোল, এখান থেকে আমরা মানে সোজা নিলাম, রাইট সাইডে গেলে সম্ভবত ডায়মন্ড হারবার দিকে যেত। ডায়মন্ড হারবার দিয়ে যাওয়া যায়, বাট ওটা বাসে গেলে ডায়মন্ড হারবার দিয়ে নিয়ে যায়, অনেক টাইম লেগে যায়, যে কারণে আমরা পার্সোনাল গাড়ি করলাম। অবশ্য জয়তু, পিন্টু আর বুলেট ওরা ট্রেনে যাচ্ছে। আমরা ব্রেকফাস্ট করিনি, আমি তো শুধু চা আর বিস্কুট খেয়ে এসেছি, ছেলেও তাই করেছে। দেখা যাক কোথায় ব্রেকফাস্ট করা যায়। আমাদের প্ল্যান আছে আমরা বাইরেই ব্রেকফাস্ট করবো। মৌসুমী আইল্যান্ড যখন গেছিলাম না, মৌসুমী আইল্যান্ড যখন গেছিলাম তখন আমার চ্যানেল ছিল না, তাই আমি ব্লগ বানাইনি। ওই মৌসুমী আইল্যান্ড যাওয়ার সময় কাকদ্বীপ থেকে মাটন নিয়েছিলাম, ওখানে বেশ ভালো মাটন পাওয়া যায়। তখন বৃষ্টি হচ্ছিল, তো হেলমেটের গ্লাসটা নোংরা হয়ে গেছে, কোথাও একটা দাঁড়িয়ে বা ব্রেকফাস্ট করার সময় ওটা মুছে নিতে হবে। আজকে ভোরের রাস্তাটা যেন নিজেই ডেকে নিচ্ছিল আমাদের। সাগরের ধারে থাকা এক ধুলো হাওয়া মাখা নির্জন সমুদ্র শহর, এখানে জনবসতি তেমন নেই, আচ্ছা শুধু প্রকৃতির নিঃশব্দ ডাক। বকখালির ইতিহাস বলতে ব্রিটিশ পিরিয়ডে কোনো এক সাহেব এখানে প্রথম পা রাখেন, তখন বকখালি ছিল পুরো জনমানবহীন, পুরো জঙ্গলে ঘেরা, ম্যানগ্রোভ অরণ্যে ভর্তি। এখনো কিছুটা সেই ঐতিহ্য বহন করে চলেছে। এই জায়গায় এলে মনে হয় শহর থেকে দূরে না, সময় থেকে অনেক দূরে চলে এসেছি। এর আগে 2বার এসেছি, বেশ ভালো। তবে হ্যাঁ, বকখালি এই দীঘা বা মন্দারমণির মতো নয়, অনেকটা নির্জন, নিরিবিলি
আর পরিষ্কার পরিচ্ছন্ন। পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের হেনরি আইল্যান্ড, তার কাছেই আছে আমাদের এই বকখালি। এখানে রাস্তা দিয়ে গেলেই মনে হয় দু সাইডে ফাঁকা মাঠ, কখনো কখনো জঙ্গল, আর কখনো কখনো সারি সারি নারকেল গাছ। এখানে বেশ সাইড সিনও আছে, দেখা যাক সাইড সিন কতটা কি কভার করা যায়। আমার মনে হয় না খুব একটা করা যাবে। এর আগে যখন আমি বাসন্তী আর ছেলে এসেছিলাম তখন আমার চ্যানেল ছিল না, বাট তখন আমি পুরো মানে আমার ক্যানন ক্যামেরাটা দিয়ে, ক্যানন S5IS, ওটা দিয়ে পুরো ভিডিও ফুটেজ তুলেছিলাম। যদিও ওটা দিয়ে আর এখন ব্লগ বানানো যাবে না, কারণ ওটার রেজুলেশন খুব কম, 640x480। ফ্রেজারগঞ্জ, হেনরি আইল্যান্ড জায়গাটা আরও নিরিবিলি, পরিষ্কার পরিচ্ছন্ন। উইন্ড মিল আছে, আর এখানের লম্বা সমুদ্র সৈকতে সন্ধ্যাবেলায় সূর্যাস্তের ভিউটা দারুণ লাগে। আকাশের অবস্থা খুব একটা ভালো না, অনেক দিন ধরে প্রায় 1.5 মাসের উপর হয়ে গেল টানা এরকম মেঘ, আর প্রচুর বৃষ্টি হচ্ছে। এবারে একটু কমুক, আর ভালো লাগছে না। অনেকদিন বাড়িও যাওয়া হয়নি। দেখি 15 আগস্টে দীঘার কাছে একটা জায়গায় যাওয়ার কথা হয়েছে, প্ল্যান হয়েছে, চাঁদপুর। অনির্বাণের সাথে যাচ্ছি। অফিসে যা কাজের প্রেসার ভালো লাগছে না। এই জন্য মাঝে মধ্যে না একটু উইকেন্ডে একটু এরকম ঘুরে বেড়াতে হয়, না হলে হবে না, না হলে পাগল হয়ে যাব। রাস্তা খারাপ না, ভালোই, কিন্তু একটু লোকালয়ে ঢুকে গেলে রাস্তা একটু গর্ত, বাম্পার এগুলো একটু বেশি আর কি, না হলে ঠিকঠাকই আছে, পরিষ্কার মসৃণ রাস্তা। দেখি একটা ধাবা পেয়েছি, এখানে খাবার দাবার পাওয়া যায় কিনা। আপাতত এই ধাবাটায় আমরা ব্রেকফাস্ট করব। অর্ডার হয়েছে 3টে কচুরি আর 2টো আলু পরোটা, তারপর যদি লাগে আবার নেওয়া যাবে। কোন জায়গা? হাতিবাড়ি জায়গাটার নাম হাতিবাড়ি, আর এটা বকখালি রোড। গরম আছে? হয়ে গেছে ব্রেকফাস্ট। আপাতত আমরা বেরোচ্ছি, এখন বাজে পুরো 9টা 5। তো পিন্টুরা পৌঁছে গেছে নামখানা, তো ওখানে হয়তো ওরা ব্রেকফাস্ট করবে। ব্রেকফাস্ট করে হয়তো আমরা নামখানাতে মিট করবো, তা নাহলে একদম বকখালিতে। ব্রেকফাস্ট খুব ভারী হয়ে গেছে, পেট পুরো টাইট। ছেলে তো নষ্ট করলো, ওটা নেওয়া উচিত হয়নি। আমি জানতাম না যে ও গাড়িতে স্যান্ডউইচ খেয়েছে, পরে বললো, তাহলে আমি নিতাম না ওর জন্য আলাদা করে, আমার থেকেই দিয়ে দিতাম। এই জায়গাটা কাকদ্বীপ, বেশ বড় মার্কেট, অনেকক্ষণ ধরে চলেছি এখান দিয়ে। এখান থেকে ফ্রেজারগঞ্জ দেখালো 37 কিলোমিটার, আর বকখালি 39 কিলোমিটার। এটা কাকদ্বীপ বাস স্ট্যান্ড। দেখি মনে হচ্ছে নামখানা পৌঁছে গেছি। বকখালি এখান থেকে 26 কিলোমিটার, ফ্রেজারগঞ্জ 24 কিলোমিটার। ব্রিজে উঠে গেছি। এর আগে যখন বাসন্তীকে নিয়ে আর ছেলেকে নিয়ে এসেছিলাম তখন এই ব্রিজটা তৈরি হয়নি, তখন নিচে ভেসেল দিয়ে পেরোতে হয়েছিল, অনেক টাইম লেগেছিল তখন। আর গতবারে মানে গত বছর যখন গেলাম, আমি, কালু, পিন্টু, জয়তু, ওরা তো ট্রেনে এসছে, আমি বাসে গেছিলাম, তো এই দিক দিয়েই গেছিলাম আর কি। তখন ব্রিজ তৈরি হয়ে গেছে। মৌসুমী আইল্যান্ড যখন গেছিলাম তখন এই নিচ দিয়ে ওই নৌকোয় করে পেরিয়েছিলাম নদী। কিন্তু আমার পেট্রোল তো প্রায় শেষ হয়ে এসছে, আর এখন 9:46 টাইম। পেট্রোল শেষ হয়ে গেলে আর পেট্রোল পাম্প দেখতে পাই না, চোখে পড়ে না। পেট্রোল ভরা থাকলে শত শত পেট্রোল পাম্প চোখে পড়ে। যাক, মনে হয় একবারে বকখালি গিয়েই পেট্রোল পাম্প পাবো। ওই দেখো উইন্ডমিল, জানি না ক্যামেরা এলো কিনা, তো বকখালি মনে হয় ঢুকলাম। আর আপাতত পেট্রোল পাম্প পাওয়ার একটা আশা করছি। ট্যাঙ্কি ফুল হবে। যাক, একটা শান্তি হলো, পেট্রোলটা পাওয়া গেল। কিন্তু আমাকে এবার একটু ম্যাপ অন করে যেতে হবে,
তনুমা বললো গলিতে ঢুকে গেছে, এবার আমাকে ম্যাপটা দেখে গলি দিয়ে যেতে হবে, চিনতে পারবো না হলে। গতবারে গেছিলাম হেঁটে হেঁটে, আমাকে গুগল ম্যাপ উল্টো দিক দিয়ে নিয়ে গেছিল। আইকন হেরিটেজটা এটা দিয়ে চলে এসছি। তো এই হচ্ছে আমাদের রিসেপশন। আপাতত আমরা এন্ট্রি করি, তারপরে আমরা যে যার রুমে যাব। রাজপ্রাসাদ লাগছে। আমরা এসেছিলাম এর আগে। রিসেপশনে ফর্মালিটিসগুলো পূরণ হচ্ছে, আর তনুময় 4 চাকার নাম্বারটা নিচ্ছে। আমি বললাম আমারটা লাগবে না, আমার 2 চাকা। বললো হ্যান্ডেল লক করবে না, তাহলেই হবে। তো হ্যান্ডেল লকটা খুলে দিই আমি, তারপরে রুমে যাই। রুমে গিয়ে কথা হচ্ছে। তুমি একটা ক্যামেরা করেছিলে, আমি মনে আছে, ভিডিও করেছিল। এখানেই করেছিলাম তো, ওই পাশের রুমগুলোই ছিলাম, দোতলায় পাশের রুমগুলোতে, লেফট সাইডে। বাবা এই যে সুইমিং পুল, এখানে নামতে হবে, সুইমিং পুল। হ্যাঁ রে, হেলমেটটা একদম রুমে গিয়েই খুলবো। আমরা রুমে ঢুকে গেছি। গতবারে আমরা ছিলাম ওই সাইডের রুমে, এবারে উল্টো দিকের রুমগুলো পেয়েছি আমরা। এই হচ্ছে আমাদের রুম, টিভি, আয়না, 2টো পাখা। এই হচ্ছে আমাদের ওয়াশরুম। ওয়াশরুমটা দেখি, ভালো, মাঝারি সাইজের, বেশ সুন্দর। দেখি বাইরে মাটন ফাটন পাওয়া যায় নাকি। একটু বিচের ধারে এলাম, তনুময় আসুক, তারপর একসাথে যাব 3 জনে মাটন কিনতে। মাটন যদি না পাই, দেশি মুরগি নিব। একটু বিচের ধারে দাঁড়াই আপাতত, টাইম আসুক, ততক্ষণ আমরা একটু কেত মেরে ছবি টবি তুলি। বেশ ভালো হাওয়া আছে, মানে গরম থাকলেও হাওয়াটা বেশ ঠান্ডা লাগছে। ঠান্ডা না, মানে ভালো লাগছে। ওই যে তনুময় আসছে, অবশেষে অনেক খোঁজে মাটনটা পাওয়া গেছে, পাওয়া যাচ্ছিল না। আর রেয়াজি 800 করে বলেছিল, তো 2 কেজি 1500 টাকার হিসেবে আমরা নিচ্ছি। 2 কেজি থেকে একটু বেশি হয়েছে। বনশ্রী হোটেল, এখানেই আমরা রান্না করতে দিচ্ছি। কিন্তু বার্গেন করছে ওখানে, কি কি হবে না হবে, কত টাকা লাগবে না লাগবে। মাটন কত বললো? মাটন 250 পার কেজি। পার কেজি মাটন 250। আর পকোড়া মাটন 250 পার কেজি রান্না করতে নেবে, মানে 500 টাকা নেবে। আর পকোড়াটা বিকালবেলা যখন দিলে তখন বলে দেবে। আপাতত হোটেলে সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার একটু পুলে নামবো। পুলে নামার জন্য রেডি, বাকি সব পুলে নেমে গেছে, আমি বাকি আছি, রেডি হচ্ছিলাম। তো এই যে গোপ্রোটা রেডি করে এনেছি, আন্ডার ওয়াটার ফুটেজ তুলবো, দেখা যাক কেমন ওঠে। হ্যাঁ, সাঁতার কাট, লাফাচ্ছি না, সাঁতার কাটবো। হ্যাঁ, কি রে তুই চান করবি না? চান করবি না? আমাদের পুরো টিম তো, এটা আমাদের প্রাইভেট পুল, পুরো আমাদের টিম, পুরো আমাদের সৈন্য সামন্ত নেমে পড়েছে। পুল থেকে উঠে আমরা রুমে এসে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হলাম, চান টান করলাম। আর আমার গুণধর ছেলে তো এই রুমে একবার ওর রুমে একবার ঘুমাচ্ছে, বন্ধুদের কাছে যাচ্ছে। আমাদের এই হোটেলটা হচ্ছে হোটেল আইকন হেরিটেজ। এর রুম রেন্ট কত যাবতীয় তথ্য আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এই ভিডিওতেও আমি ভালো করে কন্ট্যাক্ট নম্বর আর রুম রেন্ট যা যা দেখানোর আমি সব দেখিয়ে দেবো। তোমরা দেখো আর কমেন্টস করো।
শুক্তো খাবি না? পোস্ত, ডাল, ভাত, আলু ভাজা, আর মাটনটা আসতে বাকি আছে। লাঞ্চ শেষ করে হেঁটে হেঁটে হোটেলে ফেরার সময় দেখতে পেলাম পেয়ারা, তো পেয়ারা নেওয়া হচ্ছে এখন। প্রচুর বাতাস, মাইক্রোফোনটা নিয়ে এলে ভয়েস ওভারটা একটু ভালো উঠতো। এখন ভাটা পড়েছে, সামনের দিকে জল আছে, মাঝখানে আবার একটু চর, তারপর আবার জল। আপাতত লাঞ্চের পরে হেঁটে হেঁটে হোটেলে ফিরলাম বিচের ধার দিয়ে, আর এখন একটু ভাত ঘুম দেবো, তারপর সন্ধ্যাবেলায় দেখা যাক। সন্ধ্যাবেলা তো অবশ্যই বেরোবো, কারণ চিকেন পকোড়া আর চিকেন রেডি করতে হবে, দিয়ে দোকানে দিতে হবে। মোটামুটি একটা ঘুম হয়েছে আর কি, হালকা করে। ওরা আমার টু হুইলারটা নিয়ে গেছিল একটু দোকানে, মানে ওই চিকেন কিনে দিয়ে এলো আর ওই পকোড়ার জন্য, রাতে ডিনারের জন্য। এখন কটা বাজে বলতে পারবো, আর এই 6টার কাছাকাছি বাজে। আর ওরা পার্কে আছে নিচে, ডাকছে, তো যাই, গিয়ে দেখা যাক। একটু বিচের ধারে যাবো। সি বিচ 2 মিনিটস। চ বিচের ধারে যাবো, সবাই বিচের ধারে যাচ্ছে এখন। আর যাই হোক, এখন আমরা বিচের ধারে যাব। আপাতত আমরা হাঁটতে হাঁটতে বিচের ধারে এসেছি। বোঝাই যাচ্ছে যে অন্ধকার খুব। ভিডিওতেও আমার মুখটা পুরো ক্লিয়ার আসছে না, বাট বেশ ভালো লাগছে ওয়েদারটা। দূরে মানে সমুদ্র, আর সমুদ্রে এখন ভাটা চলছে, আর হাওয়াটাও বেশ মিষ্টি হাওয়া দিচ্ছে। কাঁকড়া কাঁকড়া একটা লাল কাঁকড়া পুরিতে পুরিতে স্পাইডার ইয়ে কাঁকড়া भी लाइक। কতটা হয় বলতে, আমাদের হোটেল থেকে 1 কিলোমিটার, আমাদের হোটেল থেকে এই বাজার অবধি 1 কিলোমিটার। তো ওই হলো বাজারই, তো মানে লোকালয়। কি রে মিঠি, তুই ক্যারাটে করিস, আজকে গাড়িতে বমি করেছিস? হ্যাঁ না, তুলছি না, ওটা 2টো পার্টি হয়েছে। ঝাড়গ্রামটা হয়েছে। আমাকে ব্লার করে দিলে কোথায়? তোর এমনি ব্লার হয়ে যাচ্ছে অন্ধকারে। না আমরা জুমি যাচ্ছি। এই তো বাবা, এটা ভালো ক্যামেরা নাও। বিচের ধারে মোটামুটি পুরো মাছ ভাজার স্টল বসে, বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে। মোটামুটি ও তোর ছবি না তুলে তো আবার তুই আমাকে নালিশ করছিস না? কেমন হয়েছে পাকোড়া? দারুণ দারুণ। মোটামুটি খারাপ না, ভালো। পাশ থেকে মানে স্টল গুলো থেকে মাছ ভাজার স্মেল আসছে, দারুণ লাগছে, দারুণ। 7-8 বছর আগে যখন এসেছিলাম, মানে বাসন্তী আর আমার ছেলে, তখন তো ছেলে খুব ছোট ছিল, তো তখন একবার এখানে এই সন্ধ্যেবেলায় ভাজা মাছ খেয়েছিলাম, বড়া ভেজে দিয়েছিল, দারুণ লেগেছিল। বিচের ধারে এরকম চেয়ার ভাড়া করে বসা যায়, তো পার চেয়ার 1 ঘন্টায় 20 টাকা। আর আমরা টোটাল 9টা চেয়ার নিয়েছি, বলেছি 150 টাকা দেবো। একটু বার্গেন করতে হয় আর কি। আমাদের বলা হচ্ছে রুটি আর চিকেন, তাই তো বাবা? তো একটা রুটি, আমার একটা রুটি। এখন খিদে নেই বেশি। এসে গেছে আমাদের খাওয়ার, রুটি চিকেন।
মিষ্টি স্পন্সর্ড বাই ট্যাম। না আমি খেয়েছি, আর খাবো না। তো ডিনার করে ফেলাম, এখন আমরা টোটোতে করে ব্যাক করবো। অনেকটা রাত হয়ে গেছে তো। আর এখন চিকেনটা যথেষ্ট ভালো হয়েছে, দুপুরে মাটনের থেকে চিকেনটা অনেকটাই বেশি ভালো হয়েছে। মাটনটাও ভালো হয়েছিল, চিকেনটা অনেক বেশি ভালো হয়েছে, রান্না বান্না ভালোই। তাহলে আমাদের এই দুদিনের আনন্দের মধ্যে একদিনের আনন্দ মোটামুটি হয়ে গেল। আর আমাদের মানে ডিনার শেষ, হোটেলে ফিরে এসেছি, এবারে গুড নাইট হয়ে যাবো, তোমরাও গুড নাইট হয়ে যাও। মোটামুটি ভালোই কেটেছে দিনটা, খাওয়া দাওয়ার উপর দিয়ে কাটলো। আর কালকে হয়তো ফ্যামিলি আইল্যান্ড যেতে পারি, যদি যাই, মানে যাই করি না কেন, কালকে যাই অ্যাক্টিভিটি থাকুক, কালকে সেকেন্ড এপিসোডে হবে। তো ফার্স্ট এপিসোডটা এখানে শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করবো, আর একটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে ভালো হয়। তোমাদের কোনো এতে খরচ নেই, বাট আমাদের একটু ভালো হয় আর কি, তাহলে আরো নতুন নতুন ব্লগ বানানোর মানে উৎসাহ পাবো তোমাদের জন্য, দেখতে পাবে। তাহলে এই ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবে সবাই, টাটা।